This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুস্বাগতম, নমস্কার। সপ্তাহের দ্বিতীয় দিনে এসছি, তার কারণ এনকে ডিজিটালের পক্ষ থেকে কালকে অলমোস্ট দুপুর 12টা থেকে লাইভ দেখানো হয়েছে, প্রবীর প্লাসে দেখানো হয়েছে এই ভোটের ফলাফল আর কি। এবং প্রবীরদা নিজে রাত্রিবেলার অনুষ্ঠানটি করেছেন। আমার উপর যেটা দায়িত্ব দেওয়া হয়েছে, অনির্বাণ যেটা বললেন যে যেটু তুমি অ্যানালাইসিসটা করো, মানে 5টা কেন্দ্র নিয়ে করো, ফলে একটা অদ্ভুতুরে নাম দেওয়া হয়েছে যে একটি ট্রেন ছেড়েছে, সেই ট্রেনটির নাম হচ্ছে মমতা আপ মোদি ডাউন। আচ্ছা, আপনাদের তো মনে হতেই পারে যে মমতার সঙ্গে এখানে লড়াইটা তো মূলত ছিল শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার ইত্যাদি ইত্যাদি। একেবারেই না, ব্যাপারটা প্রধানমন্ত্রী বনাম মুখ্যমন্ত্রীর লড়াই ছিল। এটা আপনাদের বলি, দেখুন যে ভোটটা হয়ে গেল গতকাল, সেই ভোটটা কিন্তু সারা ভারতের ভোট। এতটা চ্যালেঞ্জ করে বলছি, ভারতের ভোট মানে ভারতের ভোট। এবং অদ্ভুত ভোটের প্যারামিটার আপনারা ভেবে দেখেছেন কি, যে আমরা কি বলি ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ। দেখুন একদম নর্থে কে রয়েছে, পাঞ্জাবের একটি উপনির্বাচন হয়েছে, সাউথে রয়েছে কেরালের একটি উপনির্বাচন হয়েছে, ইস্টে আমাদের পশ্চিমবঙ্গের আপনারা জানেন কালীগঞ্জে জয়লাভ করেছে, এবং সবশেষ যেটি বলার সেটি ভেরি ইন্টারেস্টিং, সেটা হচ্ছে গুজরাট পশ্চিমের একটি হয়েছে। আমি আপনাদেরকে একটু জানিয়ে দিই, তারপর আমি মূল সাবজেক্টে ঢুকছি। কোথায় কোথায় হয়েছে আরেকবার আপনাদের বলে দিই। 4 বিধানসভায়, মানে পশ্চিমবঙ্গ ছাড়াও 4 বিধানসভা বা কালীগঞ্জ ছাড়াও বৃহস্পতিবার উপনির্বাচন হয়েছে গুজরাটের ভিসাভাদার এবং করি বিধানসভা কেন্দ্রে। একই দিনে উপনির্বাচন হয়েছে পাঞ্জাবের লুধিয়ানা পশ্চিম, কেরালের নীলাম্বুর বিধানসভা কেন্দ্রে। তো এই হচ্ছে গিয়ে জায়গা। তো এখন এগুলো নাম করে করে বলতে গেলে অনেক দেরি হবে, যেহেতু অনুষ্ঠানের নাম আমাদের এডিটর দিয়েছেন যে মমতা আপ মোদি ডাউন। তা মমতার আপটা একটু দেরিতে ছাড়ছি, আমি আগে পশ্চিম থেকে আপনাদের এখানে ঢুকছি। সেটা যে নরেন্দ্র মোদী, মোস্ট টার্গেটেড ক্যারেক্টার। দেখুন একটা কথা বলি, যে বারবার কিন্তু পুলওয়ামা হবে না, বারবার কিন্তু ওই একই কথা বলে ঘ্যান ঘ্যান করে অপারেশন সিন্দুর হবে না। এটা আমি আপনাদের বারবার বলেছি। মানুষকে অশিক্ষিত মনে করাটা হচ্ছে মোদির লক্ষণ, যেহেতু তার এডুকেশন নিয়ে নানাবিধ রয়েছে। তিনি পেছনে হাত দিয়ে পৃথিবীটার উপর বনবন করে ঘুরলে তো তার লোক হবে না। তো ফলে তিনি ভেবেছিলেন যে বিহারের নির্বাচনের আগে অ্যাসিড টেস্ট হিসাবে এই 5টা কেন্দ্রের নির্বাচনটা তার কাছে একটা অশ্বমেধের ঘোড়ার মতন তিনি ছোটাবেন এবং 5টা কেন্দ্র জিতে আসবে। এবং 5টা কেন্দ্রের মধ্যে কালীগঞ্জে তো জেতার প্রশ্নই নেই, সেটা তো আমাদের এক্সিট ওপিনিয়ন পোলে বলাই হয়েছে, এক্সিট পোলও করা হয়েছিল। ফলে সেটা নিয়ে তো তর্কের কোনো স্থান নেই। বাকি যে 4টি কেন্দ্র রয়েছে, সেই 4টি কেন্দ্রের মধ্যে অদ্ভুত কতগুলো ইকুয়েশন রয়েছে, যেগুলো আপনাদের কাছে না বললেই নয়। দেখুন টোটাল 5টি কেন্দ্রে ভোট হয়েছে। এই 5টি কেন্দ্রের মধ্যে যারা যারা জিতেছিলেন 4টি কেন্দ্রে, তারা তারাই জিতেছে, মানে সেই দলগুলোই জিতেছে। অর্থাৎ মানে নিজেদের আসনটা ধরে রাখতে পেরেছে। আর নরেন্দ্র মোদীর টার্গেট কি ছিল, তিনি একেবারে বিহারের থেকে বলুন, ওই লাইভ টেলিকাস্ট বলুন দূরদর্শন বা টিভিতে, তার এই রবিবারের নানান রকম কারুকার্য, এবং সবশেষে তিনি উড়িষ্যাতে গিয়ে এমন একটা ভাবভঙ্গি করলেন এবং বারবার করে অপারেশন সিন্দুরে নিজের ছবি টাঙিয়ে নিজের ছবি সারা ভারতবর্ষে সর্বত্র পাঠিয়ে দিলেন যে তিনি যুদ্ধটা তিনি করেছেন। তাহলে এই হালটা হলো কেন? তাহলে 4-1 গোলে হারলেন কেন? এটা তো মস্ত বড় ব্যাপার দাঁড়িয়ে যাচ্ছে, তাকে কৈফিয়ত দিতে হবে বই কি। আমি কিন্তু আগে বহু অনুষ্ঠানে বলেছিলাম যে মোদির প্যারামিটার কমছে, এবং আজকের ঘটনার পর মোদি আরো ডাউনে যাবে।
এবং ডাউনে শুধু যাবে না, তাকে কিন্তু এক্সপ্লানেটরি কোয়েশ্চেনের সামনে হতে হবে একেবারেই আরএসএস এর, কারণ তিনি মনে করেছিলেন তিনি বিশ্বজয় করা বিশ্বগুরু, এবং বিশ্বগুরু থেকে তিনি এমন কাণ্ড কারখানা করলেন। এই যে আমাদের কাশ্মীরের যে যুদ্ধ বার্তা, 26 জনের মৃত্যু, 26 জনের মৃত্যু কারা যে গুলি করে মারলো তার উত্তর নেই। মোদী মনে করলেন না না ওগুলো বলার দরকার নেই, আমি বলবো করাচি দখল হয়ে গেছে, এই দখল হয়ে গেছে, সেই দখল। তার গদি মিডিয়া লাফিয়ে ঝাঁপিয়ে এমন প্রচার এবং বিজ্ঞাপন করতে আরম্ভ করলো যে এটা মোদির জয় হয়েছে, এবং মোদির ছবি পর্যন্ত টাঙানো হলো নানান জায়গায় যে তিনি যুদ্ধের পোশাক পরে। আপনাদেরকে বলি, এটা কিন্তু আইন সিদ্ধ নয়। একমাত্র আর্ম ফোর্স যদি পারমিশন দেয় তাহলে প্রতিরক্ষা মন্ত্রী একমাত্র সেই পোশাক পরতে পারেন, নতুবা কেউ পরতে পারেন না। তা সত্ত্বেও তিনি তো, তার হাতে আইন কানুন, কোর্ট থেকে শুরু করে আপনার নির্বাচন কমিশন থেকে শুরু করে ইডি সিবিআই সব তার হাতে, এবং তার প্রয়োজনে ভোট বাড়িয়ে নিতে পারেন, ভোট কমিয়ে নিতে পারেন। কিন্তু যে ঝামাটা ঘষা হলো গতকাল, সেটা সামাল দিতে তিনি পারবেন কিনা, বা এই প্রশ্ন আসবে কিনা যে মোদির ছবি টাঙিয়ে বা মোদির বক্তব্য এবং তার সহযোগী, রামের সহযোগী যেমন হনুমান, সেরকম ওই যে সর্বত্র হিন্দি চালাতে হবে, হিন্দি চালু করতে হবে অমিত শাহ। সে অমিত শাহর ভাষণও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে এসে এমন ভাবে তিনি দিলেন, সব জিতে গেছে, সে হিন্দু ভোট আমাদের চাই, মমতাকে দেখে নেবো, করাপশন ইত্যাদি ইত্যাদি। এই কোশ্চেনটা তো দ্বিতীয় ভাগের জন্য রাখছি। কি লাভটা হলো? অমিত শাহ দিয়ে ভোট হয়? অমিত শাহ কে? অমিত শাহ একটা সন্ডা মার্কা লোক, যে মোদির পেছন পেছন ঘুরে বেড়ায়, তার বুদ্ধিরই ক্ষুরোদার, তার পড়াশোনা আছে। তিনি কি একেবারে বিরাট ওস্তাদ যে যখন যা মনে করবেন, যাকে যা করবেন? আজ অব্দি একটা সভাপতি পর্যন্ত ঠিক করতে পারলেন না, যে সভাপতি ঠিক করলেই তো আরএসএস সভাপতির নাম বলে দেবে এবং তাদের কন্ট্রোলের বাইরে চলে যাবে, সেই জন্য নাড্ডাকে গাড্ডায় ফেলে রেখে বসে আছে। সেরকম এখানে সুকান্ত মজুমদার, যে সুকান্ত মজুমদারকে যদি সভাপতি করা যায় তাহলে শুভেন্দুকে তোল্লাই দেওয়া হবে। এই অমিত শাহ বুদ্ধি এ সমস্ত। তো যান মোদী সাহেব, অমিত শাহকে গিয়ে বলুন তোমার কারিকুলাম এবং নির্বাচন কমিশনকে নানাবিধ কায়দা ফায়দা করে 4টি গোল খেলেন কি করে? তার তো জেতার কথা। আসুন প্রথম অর্ধটা আমি পশ্চিমবঙ্গের বাইরে যাই এবং পশ্চিমবঙ্গে ঢুকবো ঠিক দ্বিতীয় অর্ধে। প্রথম কথাটা বলছি নীলাম্বর, ওই যেটা কেরালের ভোটের রেজাল্ট কি হয়েছে? কেরালে যে সিটটি ছিল সেই সিটটি দীর্ঘদিন ধরে বামেদের হাতে ছিল, সিপিএম এর হাতে, এবং গতবারেও সিপিএম সাপোর্টেড বা আরএসপি সাপোর্টেড এরকম কিছু একটা, যাই হোক লেফট সাপোর্টেড ভাবে যিনি ছিলেন তিনি জিতে এসে পরে তিনি রেজিগনেশন সাবমিট করে সেখান থেকে বেরিয়ে আসেন, যার জন্য উপনির্বাচন, এবং তিনি তৃণমূল কংগ্রেসে জয়েন করেন। এইটাও একটা ভুল কাজ হয়েছিল তৃণমূলের আমি মনে করি, কারণ ইন্ডিয়া জোটের সমীকরণ যদি ধরে রাখতে হয় তাহলে যত্রতত্র নাগালোনাটাই ভালো, এটাও একটা শিক্ষা। সে কারণে এ রাজ্যেও সেই কাণ্ডটি হয়েছে, সেটা বলছি পরে। এবার ঘটনা হলো যে কংগ্রেস দীর্ঘদিন বাদে ছিনিয়ে নিল সিপিএম এর হাত থেকে কেরালের আসনটি। দ্বিতীয় স্থানে অবশ্যই সিপিএম, তৃতীয় স্থানে ওই যে নির্দল ভদ্রলোক, তিনি তৃণমূলের সিম্বলে যেতেন, ভোটে দাঁড়াননি, নির্দল হয়ে দাঁড়িয়েছিলেন, তিনি থার্ড, এবং ফোর্থ জঘন্যতম ফল করেছে বিজেপি, ফোর্থ পজিশন। জামানত জব্দ শুধু হয়নি, জঘন্যতম তাদের রেজাল্ট হয়েছে। দেখে নেবেন, আজকে তো পেপার বেরিয়েছে সকালবেলা, খবরের কাগজ যদি বার করতে পারে দেখে নেবেন, আমাকে বিশ্বাস করবার চেষ্টা করুন। এ গেল দক্ষিণ ভোগে। চলে আসি একদম এক্সট্রিম উত্তরে, পাঞ্জাব, লুধিয়ানা ওয়েস্ট। আচ্ছা, এই লুধিয়ানা ওয়েস্টের আগে বারবার করে পাঞ্জাবে গেছেন, বারবার করে পাঞ্জাবে গিয়ে জায়গা দখল করার চেষ্টা করেছেন। আমি কিন্তু বলেছিলাম পাঞ্জাব দখল করা এত সোজা না, বিজেপি জীবনে কোনোদিন একক শক্তিতে পাঞ্জাবকে দখল করতে পারবে না। তো তাদের সামনে দাওয়াত দেখানো হলো যে পাকিস্তানকে অ্যাটাক করে সাংঘাতিক কাণ্ড, কারণ আর্ম ফোর্সের তো একটা বড় অংশ পাঞ্জাবের থাকে। তারা ধীরে ধীরে জানতে পারলো, বা ডোনাল্ড ট্রাম্প যেভাবে চাকর বাকর করে রেখে দিয়েছে দেশটাকে বা প্রধানমন্ত্রীকে, সেটা তারা ধরতে পারলো। তারপরে ধরুন পাঞ্জাবে তো এখন আপ পার্টির ক্ষমতায় রয়েছে, সেখানে ভূয়সী প্রশংসা পাচ্ছে বর্তমান সরকার, এবং মানে সেখানকার মুখ্যমন্ত্রী দারুণভাবে লড়ে পাঞ্জাবের আসনটিকে জয়লাভ করলেন। দ্বিতীয় স্থানে চলে গেল বিজেপির, তাদের ধারণা ছিল প্রথম স্থানে থাকবে। এখানেও অবশ্য কংগ্রেস ক্যান্ডিডেট না দিলেও পারতেন, এখানে কংগ্রেস ক্যান্ডিডেট না দিলেও পারতেন, তাহলে ইউনাইটেড জায়গাটা থাকতো। কেজরিওয়াল আবার খানিকটা অক্সিজেন পেলেন। তাহলে কি দাঁড়ালো?
দক্ষিণের জায়গা পেলে না, কারণ দক্ষিণে মোদি জায়গা করতে পারবে না, না এখানে না তামিলনাড়ু, কোথাও না, কারণ তারা এই হিন্দি ব্যাপারটাকেই দুচক্ষে দেখতে পারে না। ওপরের পাঞ্জাবিরা লাইক করে না বিজেপির একক শক্তিকে, তাদের কাছে কংগ্রেস কিংবা আপ হচ্ছে গিয়ে মূল, আর একটা তাদের যে ওই পাঞ্জাবের যে একটা পার্টি আছে তাদেরকেও খুব একটা আমল ফামল দেখলাম না এটার মধ্যে। চলে আসুন এবার পশ্চিমে, ভেরি ইন্টারেস্টিং, দুটি আসনের একটি আসন হচ্ছে গিয়ে ইয়েতে বিজেপির আন্ডারে ছিল, অপর আসনটিকে বিজেপি জয়লাভ করার জন্য পূর্ণ শক্তি নামিয়ে দিয়েছিলেন, পূর্ণ শক্তি। কিন্তু এর মধ্যে দুর্ভাগ্য নরেন্দ্র মোদী, দুটি ঘটনা ঘটে গেল। একটি আমেদাবাদের থেকে এয়ার ইন্ডিয়া বিস্ফোরণ, এবং সেটার এখনো পর্যন্ত তথ্য নেই। প্রাক্তন মুখ্যমন্ত্রী সেই রাজ্যের, তিনি চলে গেলেন এবং তার মৃতদেহ পর্যন্ত কোথায় কি বৃত্তান্ত সেটা দেখা গেল না। ফলে এগুলো সমস্ত গুজরাটিদের কাছে কিন্তু নেগেটিভ বার্তা নিয়ে গেছে গুজরাট সন্তান নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, অমিত শাহর বিরুদ্ধে। শুধু তাই নয়, এই যে সম্প্রতি ইরানের যে যুদ্ধ বিগ্রহ হচ্ছে, ইরানের সঙ্গে যে নষ্টামিটা করছে আমেরিকা, যে বদমাইশিটা করছে ইরানের সঙ্গে, আমি তো ইরানের সমর্থক, ইরানের ভেতরে খেমাইনি, খারাপ লোক কি ভালো লোক আই ডোন্ট কেয়ার, বাট আই এম এ সাপোর্টার অফ ইরান ডেফিনেটলি। তো এই ইরানের ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকা একটা ঘটনা রয়েছে গুজরাটিদের, যে গুজরাটিদের একটা ব্যবসায়িক সংস্থা, মানে অনেকগুলো ব্যবসায়িক সংস্থা সারা পৃথিবীতে ব্যবসা করে, গার্মেন্টস থেকে শুরু করে নানাবিধ, সেরকমই ইরানে তাদের কিন্তু সাপ্লাই চেন রয়েছে, ব্যবসা রয়েছে। নরেন্দ্র মোদী না বললেন ইরানের পক্ষে কিছু, না গেলেন ইরানের বিরুদ্ধে, না তিনি আমেরিকার কড়া কড়া বাজে কথাগুলোর একটা উত্তর দিলেন, না ঘরকা না ঘাটকা হয়ে তিনি গাছে ঝুলে রইলেন এবং সেখানে বসে যত খুশি গালিগালাজ খেলেন আমেরিকার কাছ থেকে, রোজই খাচ্ছেন। তিনি বললেন আমাকে ডিনারে ডেকেছিল, আমি যাইনি, আমি আপনাদের উড়িষ্যায় প্রভুর কাছে মানে জগন্নাথ দেবের প্রসাদ খাবো বলে আমি ট্রাম্পের ডিনার অগ্রাহ্য করেছি। তারপরে দেখা গেল যে ডিনার করছে পাকিস্তানের সেনা প্রধান। তাহলে এইসব গুলপট্টি আর এই জুমলাবাজি করে কতদিন চলবে? মানুষ কি অশিক্ষিত? এবং গুজরাটের জায়গা থেকে গুজরাটিরা ভীষণ বিরক্ত, যে পরিষ্কার বার্তা দিন নরেন্দ্র মোদী যে ইরানকে বন্ধু না, কারণ ইরানের থেকে যে তেল আনা হয় সেভাবে রিফাইনারি নানান রকম ব্যাপারে গুজরাটিরা যুক্ত রয়েছে, ইটস এ পার্ট বিজনেস। এবং গতকাল মুখ থুবড়ে পড়েছে শেয়ার মার্কেট, এত খারাপ রেজাল্ট হয়েছে এবং বাইরের যুদ্ধ বিগ্রহের জন্য মুখ থুবড়ে পড়েছে শেয়ার মার্কেট। ফলে গুজরাটের যে আসনটি ছিনিয়ে নেওয়ার কথা ছিল, গুজরাটিরা ঝামা কষে দিল তাদের ঘরের ছেলেকে, যে তোমাকে জিততে দেব না, এবং আগামী দিনে এই ঘটনাটাই ঘটতে চলেছে। এবং একটি কথা আপনাদেরকে বলে দিই, যে এই সিচুয়েশনে আগামী যে নির্বাচনটি বিহারে আসছে, যেখানে মানে গদি মিডিয়া খেয়ে না খেয়ে সমস্ত ওপিনিয়ন পোল করছে, যেখানে মানে সিঙ্গল মেজরিটি দিয়ে দিচ্ছে নরেন্দ্র মোদীকে ইত্যাদি ইত্যাদি, এনডিএ কে, সেখানে মানে প্রকৃত অর্থে সেখানকার খবর যতটুকু আমরা পেয়েছি, বা যারা অন্তত সাচ্চা ওপিনিয়ন পোল করেন, তারা দেখাচ্ছেন যে বিপুল ভোটে কিন্তু আরজেডি, কংগ্রেস, বামেরা কম্বাইনলি আসছে, মানে ইন্ডিয়া জোট সেখানে ক্ষমতায় আসছে। তো এইখানে খানিকটা মন খারাপের মতন ব্যাপার হয়ে গেছিল বিহারের কিছু অংশে, যারা শিক্ষিত মানুষ, যে এটা কি হচ্ছে, নরেন্দ্র মোদী এমন সমস্ত কাণ্ড কারখানা করার পরে মানুষ তাকে বিশ্বাস করছে কেন, ইত্যাদি ইত্যাদি। এবং বিহারে গিয়ে যাচ্ছে তাই ভঙ্গিতে যখন এখানে ডেড বডি গুলো পড়ে হয়েছে, তিনি কি বিহারে ভোটের প্রচারে গেছে, সেটা বিহারের লোকেরা ভালোভাবে নেয়নি। এবং না নিয়ে আমার পর যখন একটু আপসেট হয়ে গেছে আরজেডি, তাহলে কি হবে, লালু প্রসাদ বা তার ছেলে তেজস্বী যাদব, তখন এই 5টি আসনের 4টি হাতছাড়া হওয়াতে অক্সিজেন সিলিন্ডার পেয়ে গেছে এখন আরজেডি। ফলে আগামী দিন বিহারের নির্বাচনে তারা যে লড়াই দেবে বিজেপিকে, সেটা একদম জোচ্চুরামি না করলে, মানে নির্বাচন কমিশন তো ধম্মপুত্র যুধিষ্ঠির, তিনি মানে এই সমস্ত শান্তির ছেলে দিয়ে নিয়ে তো চলছে দেশটা, যাই হোক, তো তাদের কিন্তু পতন অনিবার্য। এবার বিরতিতে যাওয়ার পালা, কারণ বিরতি থেকে ফিরে এসে পশ্চিমবঙ্গের একেবারে মমতা আপটা আপনাদের শোনাবো, কিন্তু সেই আপের মধ্যেও কিন্তু একটা ছোট্ট চোনা রয়ে গেছে, যেটাকে ধরতে পারা যাচ্ছে না আজকে সকাল অবধি। একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি,
ট্রেনের আপ নিয়ে, অর্থাৎ মমতাকে নিয়ে দ্বিতীয় ভাগে। সঙ্গে থাকুন। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ চেম্বার, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। ফিরে এলাম বিরতির পর। আপনাদের এবারে বলি মমতা আপ, এবং এটা আমি মনে করি নীতিগতভাবে যে সেখানকার প্রার্থী যতই জয়ের ব্যাপার বলুন না কেন, মানে আলিফা আহমেদ জয় কিন্তু অ্যাবসলিউটলি ঘরে বসে যেটা প্রচার করেছে, এই যে নাচানাচি চলেছে, জয় কিন্তু অ্যাবসলিউটলি মমতা বন্দ্যোপাধ্যায়ের। আলিফাকে অবশ্যই কনগ্রাচুলেশন জানাই, উচ্চশিক্ষিতা মেয়ে, তার পিতার মৃত্যুর পর তিনি গিয়ে বাই ইলেকশনে সেখানে দাঁড়িয়েছেন এবং দুর্দান্ত জয় হয়েছে তার সেই জয়টাকে এনজয় করবে। জয়কে এনজয় তো করতেই হবে, সেটা তৃণমূল এনজয় করছে। এবং এখানে ভোটের পরিসংখ্যান কি হলো সেটা আমি কালকে সারাদিন ধরে বসে আলোচনা করেছি, এটা প্রবীরবাবুকে আমি বলেওছি। এই আবির মাখার দৃশ্য দেখুন, যে এখানে ওয়ান অ্যান্ড অনলি মমতা ব্যানার্জির কারিশমা কাজ করেছে। দ্য অনলি মমতা ব্যানার্জির কারিশমা কাজ করেছে। আপনারা এগুলো দেখতে থাকুন। দিজ আর অলসো ভেরি ফ্যান্টাস্টিক আউটপুট যেটা আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু এন্ড অফ দ্য ডে আবারও বলি, ইটস এ চ্যালেঞ্জ অফ মমতা ব্যানার্জি। কারণ মমতা ব্যানার্জি নিজে কনগ্রাচুলেশন জানিয়েছেন এবং মমতা ব্যানার্জি নিজে করে টুইট করে থ্যাঙ্কস জানিয়েছেন। এবং মমতার কাছে এই লড়াইটা ছিল অত্যন্ত কঠিন লড়াই। কেন জানেন? যে মমতা ব্যানার্জি বিরুদ্ধে এতগুলো আর্গুমেন্ট তৈরি করা হয়েছিল, যেটা প্রথম কথাটা হচ্ছে শিক্ষাক্ষেত্রে চুরি 26,000-এর চাকরি চলে যাওয়া, চাকরি চুরি ইত্যাদি একটা পোর্শন। তার সঙ্গে রয়েছে আপনার ইডিসিবিআই এর চাপ, তার সঙ্গে রয়েছে কাকু, তার সঙ্গে রয়েছে চাকু। মানে আমি অবাক হয়ে যাই যে কি করে বিরোহা হাসদার হাজবেন্ডকে ধরে পেটানো হচ্ছে পুরুলিয়াতে। সেখানে কি সব চুরি পড়ে বসে আছে নাকি তৃণমূল বা পুলিশ, সেটা জানতে ইচ্ছা করে। তেমনি নানান রকম হিন্দু মুসলমান করার একটা প্রয়াস শুভেন্দু অধিকারী নিজে অ্যাকশন নিয়ে করে গেছেন ভোটের আগে। এবং শুধু তাই নয়, মমতাকে খাটো করবার জন্য যে ধরনের জঘন্যতম ভাষা তাকে এবং তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে করা হয়েছে, এটা তার মুক্তোর জবাব ছিল। মানুষ 26,000-এর চাকরি যাওয়ার ব্যাপারটা গ্রহণ করেনি, মানুষ আরজিকর কাণ্ড গ্রহণ করেনি, মানুষ করাপশনের ব্যাপারটাকে পাত্তা দেয়নি। তার একমাত্র কারণ হচ্ছে যে তারা মনে করেন হ্যাঁ এই দলের মধ্যে প্রচুর করাপ্টেড লোক রয়েছে, যেটা নিয়ে আমরা অনুষ্ঠানও করেছি শনিবার দিন, যে করাপশন রয়েছে। কিন্তু মমতা দি তো ভালো, মমতা দিকে আমরা ভোট দেবো, কে দাঁড়ালো না দাঁড়ালো আলিফা দরকার নেই, মমতাকে ভোট দিয়েছে। এই জয়টা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা মানে ঐতিহাসিক জয় বলতে পারি। এবং আপনাদেরকে একটু ক্যালকুলেশনটা দেখাই। আপনাদের বলি, এই কালীগঞ্জ 2021-এ জাসিরউদ্দিন আহমেদ, যার মেয়ে হচ্ছে এই আমাদের আলিফা আহমেদ, টিএমসি, তিনি পেয়েছিলেন 1,11,696 ভোট। সেটা হচ্ছে 53.1%, মানে টোটাল ভোটের 53.1% ভোট পেয়েছে। অভিজিৎ ঘোষ, তিনি বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন, তিনি পেয়েছেন 64,709, 31% ভোট। আর আবুল কাসেম কংগ্রেসের থেকে দাঁড়িয়ে 25,076টি ভোট পেয়েছেন, 12%। টোটাল পোল হয়েছে 2,07,328টি। এবারে ব্যাপারটা হচ্ছে যে এবার পোল কম হয়েছে, এবার উপনির্বাচনে অনেকেই ভোট দেননি এবং অনেকটা ভোটই কম হয়েছে। যেটা গতবারে 84-85% ভোট পড়েছিল, সেটা এবার 70-72-এ গিয়ে আটকে গেছে। কিন্তু এতৎসত্ত্বেও আলিফা আহমেদের কিন্তু ভোট কমেছে, মানে গতবারের থেকে ভোট কম পড়েছে, কিন্তু আলিফা আহমেদ ভোট পেয়েছেন 1,02,179টি ভোট। টোটাল ভোটের 56%, নিয়ারলি 56%। তার বাবা পেয়েছিলেন 53%, তিনি পেলেন 56%, মানে 3% বেশি। বিজেপির আশিস ঘোষ পেয়েছেন 52,828টি, অর্থাৎ 28% ভোট। এই ক্যালকুলেশনটা তো আমরা এখান থেকে বারবার দেখাচ্ছি, আপনারা দেখে নিন। 52,400
24টি ভোট, সরি আই বেগ পার্ডন, বিজেপি পেয়েছে 52,424টি ভোট, 28%। এবং কংগ্রেস পেয়েছে, কংগ্রেস সিপিএম এর জোট 28,262, 15% জোট। নাও কাম টু দ্য পয়েন্ট, ইটস ভেরি ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং। আমি বলছি ভোট পার্সেন্টেজ কম, মানে ভোট কম পড়েছে, সুতরাং সংখ্যাতত্ত্বের দিক থেকে যেটা দেখা যাচ্ছে যে যা ভোট পড়েছে, 70-72% যে ভোটটা হয়েছে, তার মধ্যে ফ্লোটিং ভোট একটা বিরাট অংশ পেয়েছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে এখানে আমার প্রশ্ন থাকছে যে বাবা পেয়েছিলেন 53%, আলিফা আহমেদ পেয়েছেন 56%, 3% বেশি পেলেন কি করে? কাদের ভোট এলো? চলে আসি দ্বিতীয় জায়গায়, বিজেপি, তারা পেয়েছিল 31%, আর এবারে পেয়েছে 28%, অর্থাৎ 3% কম ভোট পেয়েছে। এবার প্রশ্নটা হচ্ছে 3% ভোটটা গেল কোথায় বিজেপির? বিজেপির ভোট মানে হিন্দু ভোট, বিজেপিকে কোনো মুসলমান ভোট দেবে না, ওটা মুসলিম অধ্যুষিত জায়গা। এবং আপনাদেরকে বলি যে হিন্দু মুসলমানের যেখানে বসবাস, মানে যেখানে মানে অলমোস্ট নেক অ্যান্ড নেক হিন্দু মুসলমান থাকে, বা মুসলিমরা সংখ্যায় বেশি, সেটা মালদা হোক, মুর্শিদাবাদ হোক, বা যে কোনো জায়গায় হোক, অ্যাবসলিউট মুসলিম যদি থাকে, মানে 70% মুসলিম বা 65% মুসলিম, সেটা ডিফারেন্ট। কিন্তু কতগুলো জায়গা আছে যে জায়গাগুলোর মধ্যে রায়গঞ্জ পড়ে, যে জায়গাগুলো মালদা উত্তরটা পড়ে, যেই জন্য ওই কি মুর্মু জানি জিতেছিল লোকসভা নির্বাচনে, হিন্দু মুসলমান যেখানে প্রায় নেক অ্যান্ড নেক, যেখানে হিন্দুদের সংখ্যাটা কম, সেখানে কিন্তু আরএসএস খেলতে পারে খুব ভালো। আরএসএস হোক বা শুভেন্দু হোক, তারা কিন্তু উস্কে দিতে পারে যে হিন্দু ভাই তোমরা দেখো, মুসলমানরা তোমাদের চারিদিকে, এরা সব বাংলাদেশ থেকে এসছে টেসছে ইত্যাদি। এটা কিন্তু বিগত দিনেও দেখা গেছে, যেখানে হিন্দু মুসলমানের বাস, সেখানে কিন্তু মানে কি বলা যায় যে পোলারাইজড হয়ে যায় ভোটটা। হ্যাঁ, তো এই পোলারাইজেশনের জায়গা থেকে বিজেপির ভোট কমে গেল, 3% গেলটা কোথায়? ডেফিনিট করে এই 3% হিন্দু ভোটটা মমতার বাক্সে গেছে, লিখে নিন। এই 3% হিন্দু ভোটটা বিজেপির থেকে মমতার বাক্সে গেছে বলি মমতার ভোটটি 53% থেকে, বা আলিফা আহমেদের ভোটটি 53% থেকে 56% গিয়ে দাঁড়িয়েছে। মানে এখানে 3% বেড়েছে, সেই 3%টা হচ্ছে কি বিজেপির থেকে হিন্দু ভোটটা চলে গেছে। তাহলে হিন্দু ভোট যদি চলেই যায়, তাহলে এত শুভেন্দু অধিকারীর এত শান্তির ছেলে বলে চেঁচামেচি করে দুনিয়ার সবাইকে করা, তিনি তো বলেছেন জিতে আনবো, হিন্দু ভোটটা পেলেই হলো, এবং তিনি আগামী নির্বাচনে তিনি হিন্দু ভোটের উপর নির্ভর করে পশ্চিমবঙ্গ দখল করবেন। গতকাল তিনি ভোটের কাউন্টিং করার সময় বলে গেছেন, বড় বড় বাতেলা। কিন্তু আশ্চর্য হয়ে যাওয়ার মতন ব্যাপার, কংগ্রেস সিপিএম এর জোট, তারাও কিন্তু 3% বেশি ভোট পেয়েছে। গতবারে পেয়েছিল 25,000, গতবার বেশি ভোট পড়েছিল। দেখুন, গতবারে 100টি যদি ভোট পড়ে থাকে, তার মধ্যে 12টি ভোট পেয়েছিল সিপিএম বা সিপিএম কংগ্রেসের জোট। খুব ভালো করে শুনে নিন, 100টি ভোট পড়ে থাকলে তার মধ্যে 12টি ভোট পেয়েছিল কংগ্রেস সিপিএম এর জোট, এবার পেয়েছে 15টি। 3টে বাড়লো কি করে, বা 3% বাড়লো কি করে? ইটস আ কোয়েশ্চেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাই যে এখানে কিন্তু মানে খুব ঠান্ডা মাথায়, মমতা দি আমার থেকে অনেক বেশি শিক্ষিত, বা কুণাল ঘোষ আছেন, বা দলের অভিষেক ব্যানার্জি টোটাল টিম কাজ করছে। আমি যেটাকে খুব সিনসিয়ারলি বলতে চাই যে হিন্দু ভোট কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ছে, কারণ এই শুভেন্দুর অশিক্ষিত কথাবার্তার জন্য তথাকথিত একগুয়ে হিন্দু ভোট বা মুসলিম অধ্যুষিত জায়গায় হিন্দু ভোটও কিন্তু মমতার দিকে যাচ্ছে। তার কারণটা হচ্ছে মমতাকে এটা নিয়ে লড়তে হয়েছে যে আমার রাজ্যটা হচ্ছে হিন্দু মুসলমানের রাজ্য, যার জন্য দীঘাতে ধরুন জগন্নাথের মন্দির থেকে শুরু করে সে হ্যাজ এস্টাবলিশড, মানে সেটা তাকে এস্টাবলিশ করতে হয়েছে, কঠিন কাজ। ফলে হিন্দু ভোটটা বাড়লো, 2021-এর তুলনায় বাড়লো, 2024-এর তুলনায় বাড়লো, কারণ এটা একটা মডেল এই জায়গাটা। এবং এটা স্পেশালিটি হচ্ছে এ কারণে যে মুসলিম অধ্যুষিত জায়গা, যেখানে হিন্দু ভোটটা কিন্তু এক বগ্গা বিজেপিতে যাওয়ার কথা, গেল না, 3% কম এলো, এবং সেটা গেল মমতার দিকে। তাহলে সিপিএম এর ভোট কি করে 3% বাড়লো? দেখুন, আপনাদেরকে বলি যে পরিমাণ ভোট পেয়েছে আলিফা, সেটা হচ্ছে 1,02,179টি ভোট। এখানে কিন্তু অনেক ফ্লোটিং ভোটার, যারা নোটা ফোটায় ভোট দিত, বা বিজেপির একটা বড় অংশের ভোট তার বক্সে গেছে, এবং সব মিলে বিজেপির 3%,
এবং আদারওয়াইজ 3% তার বক্সে গেছে। আবারও বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের 3% বিজেপির হিন্দু ভোটটা যেমন তার বক্সে গেছে, তেমন ফ্লোটিং ভোট যেগুলো একে কখনো দেয় ওকে কখনো দেয়, ফ্লোটেড ভোটার যেটা থাকে, তারা কিন্তু এদিক ওদিক না দিয়ে বা নোটাকে না দিয়ে সেই ম্যাক্সিমাম ভোটটা পড়েছে কিন্তু তৃণমূলের বক্সে। মানে গতবারের তুলনায় বলতে পারেন 6% ভোট অতিরিক্ত কিন্তু তৃণমূল পাচ্ছিল, কিন্তু তৃণমূলের থেকে 3% ভোট কাটাও গেছে এবং সেটা গেছে কংগ্রেসের বক্সে। এটাই কিন্তু আশঙ্কার জায়গা। আমি বলে রাখছি, আপনারা বিজ্ঞজন আপনারা ভালো বুঝবেন, 3% ভোট সিপিএম যেটা অতিরিক্ত পেয়েছে সেটা মুসলিম ভোট ডেফিনেটলি, এবং তার মধ্যে হয়তো হিন্দু ভোট কিছু থাকতে পারে, কিন্তু 3% যে ভোট তার মধ্যে মেজর ভোটটা কিন্তু মুসলিমের গেছে। এই অতিরিক্ত হিন্দুইজমের দিকে থেকে একটু মাঝে মাঝে কিন্তু সংখ্যালঘুদের দিকেও তাকানো দরকার বলে আমি মনে করি, কারণ আমাদের রাজ্যটা তো এরকম নয়, এটা সুসভ্য রাজ্য এবং এখানে হিন্দু মুসলমান একসাথে থাকে। আমরা যখন রাস্তায় যাই তখন কোনো চায়ের দোকানে গিয়ে কখনো জিজ্ঞেস করি না উত্তরপ্রদেশ বা বিহারের মতন যে আরে তোমার নাম কি, আব্দুল, আচ্ছা খাবো না, কখনো বলি না ভাই জলদি চা দে। সে হয়তো আব্দুল হতে পারে, সে হয়তো আলিফ হতে পারে, সে হয়তো আহমেদ হতে পারে, তাহলে কি আসলো গেল রে ভাই। আমরা যখন রোডের সাইডে খাওয়া দাওয়া করি রান্না করে, কি আছে ভাই, তরকারি রুটি, কিংবা আমরা যদি মনে করি আজকে ভালো খাবো তো বিরিয়ানি, এবং মুসলিম দোকানে। সুতরাং এতটাই আদর্শগতভাবে বাঙালি এগিয়ে থাকা, সেখানে শুভেন্দু অধিকারের তথাকথিত অশিক্ষিত হিন্দুইজমের কথা লোকে মানবে কেন? হুইজ শুভেন্দু অধিকারী? তিনি তো আরএসএস করার লোক না। আরএসএস এ ভাবতে হবে যে এত মুসলিমদের প্রতি ঘৃণা, এত মুসলিমদের প্রতি খারাপ ভাষা ব্যবহার করা, এটা কিন্তু তাদের পক্ষে ডেঞ্জারাস হচ্ছে। এবং একই সাথে বলবো যে এই ব্যাপারগুলোকে কঠিন হাতে মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন, এবং এটা তো বাস্তব যে আজকে 3% ভোট যে সিপিএম এর বা সিপিএম কংগ্রেসের জোটের বেড়েছে, ইটস এ গুড সাইন। নিশ্চয়ই এটা যদি সর্বত্র সারা পশ্চিমবঙ্গে হতে থাকে, মমতা 250টা আসন পাবে, আমি সেই ব্যাপার নিয়ে কথা বলছি না। কিন্তু 3% ভোট যেটা গেছে সিপিএম, সেটা কিন্তু বিজেপি থেকে যায়নি, কারণ বিজেপিতে মুসলিম ভোট নেই। হিন্দু ভোট যা ছিল মমতার বক্সে এসে, যেটা গেছে সেটা মুসলিম ভোটটা গেছে তৃণমূলের তরফ থেকে বিজেপি এই সিপিএম এর বক্সে বা কংগ্রেসের বক্সে। সুতরাং এদিকে কিন্তু সতর্ক হওয়ার পালা, কারণ আমি যতদূর জানি যে যত মুসলিম বেল্ট রয়েছে তার সংখ্যাটা, ধরুন আপনাদেরকে একটা খুব ইন্টারেস্টিং কথা বলি, পশ্চিমবঙ্গে এখন এই অবস্থায় মুসলিম অধ্যুষিত জায়গা, আধা মুসলিম অধ্যুষিত জায়গা এবং বেশ কিছু মুসলিম অধ্যুষিত জায়গা যেখানে মুসলিম ভোটটা কমিটেড এবং যেখানে মুসলিমরা যেদিকে ভোট দেবেন তারা জিতবেন, এইরকম সিচুয়েশনে 139টা আসন রয়েছে। আমি আগে যেটা বলেছি ভুল বলেছি, 112টা না, 139টা আসন যেখানে মুসলিম ভোট ইজ এ ফ্যাক্টর। সুতরাং হিন্দু ভোটটা কিন্তু আসতে শুরু করেছে। যেমন ধরুন দমদম, উত্তর দমদম, বিধাননগর, এখানে মুসলিম খুব কম, কিন্তু 3টে জায়গাতেই কিন্তু তৃণমূল 2021-এ জিতেছে, 2024-এ জিতেছে। সুতরাং হিন্দু মুসলমান করে কিন্তু ভোট বাছাই করার জায়গা নেই। এটা কিন্তু কালীগঞ্জ খুব পরিষ্কার ভাবে বার্তা দিল শুভেন্দু অধিকারীদের, খুব ভালো বার্তা দিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কেও, যে একটা সেকশন, খুব স্মল সেকশন অফ মুসলিমস, তারা কিন্তু কংগ্রেসকে ভোট দিয়েছে, সেকেন্ড চয়েস হিসেবে তারা কংগ্রেসকে ভোট দিয়েছে। সুতরাং মন্দির হোক, প্রসাদ হোক, বাড়িতে বাড়িতে প্রসাদ গিয়ে উপস্থিত হোক, হৈ হৈ করে দুর্গাপুজো হোক, কিন্তু তার সঙ্গে ঈদ উৎসব থেকে শুরু করে বাকি জায়গাগুলো কিন্তু উৎসবে পরিণত করতে হবে, যেখান থেকে বোধ হয় একটুখানি তৃণমূলের নেতারা সরে এসছেন। হিন্দুইজম করুন, ক্ষতি নেই, ধর্ম তো আমি মানিই না, আমার কাছে কোনো ধর্মের মূল্য নেই, কিন্তু আমি আবারও বলছি খুব সামান্য ভোট মুসলিমদের যেটা কালীগঞ্জে তৃণমূলের তরফ থেকে কিন্তু সিপিএম এ গেছে, এটা আগে পরে কিছু নেই। মানে সেরা সেফোলজিস্ট থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষকদের দিয়ে আপনারা বিশ্লেষণ করিয়ে নিতে পারেন, এই অদম প্রসঙ্গকে ভুল করছি। হাউএভার সেটা যদি ম্যানেজ করতে পারেন, মমতা বন্দ্যোপাধ্যায় 250টি আসন পাবে। শুভেন্দু টসকে গেছে, উড়ে গেছে শান্তির বাড়ি নিয়ে শান্তির ছেলেদের সাথে। শেষ করছি, ভালো থাকবেন, নমস্কার, আদাব।